আয়রার হাতে তিথিকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেল। তিথি দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। মনে মনে 100 গালি দিল অনুভাকে। অচি বেডশিটে আগুন লাগিয়ে দিয়েছে। ধোঁয়া দেখে আয়েশা দৌড়ে গেল। অচি খাটে বসে আছে, তার পায়ের নিচে নতুন বেডশিট ঝুলছে। আয়েশা কান্না করতে করতে নিচের রুমে চলে আসলো। আয়াজ বাসার সবাই অনুকে এ বিষয়ে জানাতে নিষেধ করেছে। অনু, অনু তুই কোথায়? তুই দেখে যা, তোর হচি ভাইয়া উম্মাদ পাগল হয়ে গেছে তোর জন্য। হেপ্পি কেয়ারিং ড্যাশিং ওজি আর নেই, সে তোকে হারিয়ে ভেঙে গুড়িয়ে গেছে। তুই যদি একবার দেখতে পারতি এই ছেলের ভালোবাসা, তাহলে পাগলের মতো ছুটে আসতি। আয়েশা গলা ফাটিয়ে চিৎকার করছে। ডাইনিং টেবিলে সবাই বসে আছে। সবাই একসাথে খাওয়ার জন্য আবৃশামের অপেক্ষায় করছে। আবৃশাম এখন খাবার টেবিলে আসেনি। তাহেরা চৌধুরী অনুভাকে রুটির সাথে ভুনা গরুর গোস্তের ঝোল খাইয়ে দিচ্ছে। আবির, তোমার ভাইয়াকে ডাকো, দেরি হয়ে গেছে, আসছে না কেন? আবির ওঠার আগে উপর থেকে থমথমে আওয়াজ ভেসে আসলো। আমি আসছি। আবৃশাম প্যান্টের পকেট থেকে আঙুল দিয়ে এক আঙুল পকেটের বিহিরে দেওয়া, আরেক হাতে ফোন নিয়ে সিঁড়ির এক একটা ধাপ পার করছে। লম্বা পা ফেলে চেয়ারে টেনে অনুভার পাশে বসলো। আবৃশাম অনুকে তখনও খেয়াল করেনি। পাশে চিকন কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে তার দিকে পিঠ দিয়ে একটা মেয়ে বসে আছে। আর খাবো না। মাত্র হাফটা রুটি খেয়েছো, এত কম খেলে অসুস্থ হয়ে যাবে। খারাপ লাগছে, আর একটু খেলে বমি হবে। মা রাখো, আর খেতে হবে না। ক্যাট, উপরে চল। আমি আছি, তুমি খেয়ে নাও, পরে যাব। আবৃশাম প্লেটে একটা রুটির সাথে এক বাটি সালাদ নিল। আপন মনে খেতে লাগলো। তাহেরা চৌধুরী এটা ওটা দিতে ধরলে না করছে। আবির, তুমি তোমার ক্যাটকে উপরে নিয়ে যাও। চোখ দিয়ে ইশারায় কিছু বোঝালো। আবির অনুভাকে ছাদে নিয়ে গেল। আবৃশামের খাওয়া প্রায় শেষ। তাহেরা চৌধুরী ছেলের মুখের দিকে তাকিয়ে বলল, বাবা, তোমার সাথে কিছু কথা আছে। বলো। তাহেরা চৌধুরী এক গ্লাস পানি খেয়ে আবৃশামের মুখের দিকে নজর দিলেন। তোমার ফোন বন্ধ থাকার কারণে আমরা তোমাকে খবর দিতে পারি নাই, অনেক চেষ্টা করেছি। আবৃশাম হাতের চামচ প্লেটে রেখে মায়ের দিকে তাকালো। কি বলে মনোযোগ দিবে শোনার উদ্দেশ্যে। কিসের খবর? আহিস চৌধুরী আরবি খাওয়া বাদ দিয়ে আবৃশামের মুখের দৃষ্টি দিল। তো তোমার নিরু খালামণি আর আঙ্কেল রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আবৃশামের উপর যেন আকাশ পাহাড় ভেঙে পড়ল। দুই হাত দিয়ে মাথা চেপে ধরল। কয়েক মুহূর্ত চোখ বন্ধ রেখে খুলল। চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে গেল। মাথায় যন্ত্রণা শুরু হলো। হাত পা থরথর করে কাঁপছে। আরবি দ্রুত ভাইয়ের মুখের সামনে এক গ্লাস পানি ধরল। আবৃশাম চোখ বন্ধ করতেই দুই চোখ দিয়ে ফোঁপা তপ্ত জল গড়িয়ে পড়ল। পানি শেষ করে নিজেকে স্বাভাবিক করলো। কতদিন হলো? আবৃশামের ভঙ্গুর আওয়াজে পুরো ড্রয়িং রুম ছনছন করে উঠল। 1 মাস হলো। তাহেরা চৌধুরী প্রিয় ছোট বোন হারিয়ে প্রতিনিয়ত সবার অগোচরে চোখের জল ফেলেন। আজ বড় ছেলের সামনে বাঁধ ভেঙে গেল। অনুভা কোথায়? মাথা নিচু করে প্রশ্ন করল। এই পর্যায়ে আহিস চৌধুরী কথা বলে উঠলেন। আবিরের ক্যাটগার্লকে তুমি দেখেছো? ভালো করেই দেখো, চেনো কি না। আবৃশাম চট করে মাথা তুলে বাবার দিকে তাকালো। আহিস চৌধুরী মুচকি হেসে চোখ ঝাপটালেন। আবৃশাম আস্তে করে উঠে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। অনুভার কথা শুনে চেহারার মধ্যে কোনো পরিবর্তন হলো না। অনুভা ছাদের কিনারায় দাঁড়িয়ে দূর দূরান্তে তাকিয়ে আছে। আবির অনুভার পাশে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে। পাহাড়ে ঘুরতে যাবি? অনুভা আবিরের দিকে তাকিয়ে ফিরল। কে কে? তুই যাকে যাকে নিতে চাবি তারা সবাই যাবে। তুই তো ছাদ আর ড্রয়িং রুম ছাড়া কোথাও বের হস না। আরবি, শাহির সহ আমরা। সাবির শাকিল গেলে তোর সমস্যা হবে না, যে যে যাবে সবাইকে নে। চল রেডি হয়ে নে, আমি সবাইকে ডেকে আনি। অচিত ছাদে দাঁড়িয়ে আছে। কবুতরগুলো কেমন যেন নিশ্চুপ হয়ে গেছে। অবুঝ প্রাণীগুলো মনে হয় বুঝে গেছে তাদের মালকিন আর আসবে না। অচি কবুতর ঘরের দরজা খুলে দিল।
এই 1 মাসে অনেক কবুতর নেই, যত্নের অভাবে হয়তো অন্য বাড়ি চলে গেছে। অজির ভেতরটা হু হু করে কেঁদে উঠল। ছেলেদের কষ্ট কেউ দেখে না, মেয়েরা কেঁদে কেটে ভেতরের কষ্ট দূর করতে পারলেও ছেলেরা পারে না। ধীর পায়ে দোলনায় গিয়ে বসলো। বাড়ির কেউ তার সাথে কথা বলে না, সেও কারোর সাথে কথা বলে না। চোখ বন্ধ করেও শান্তি নাই। পিচ্ছিটার অশ্রু ভেজা আঁখি অভিযোগে নয়নে তাকিয়ে থাকে। প্যান্টের পকেট থেকে ভাঁজ করা কয়েকটা কাগজ বের করে চোখের সামনে মেলে ধরে বাঁকা ঠোঁটে হাসলো। আসমানের দিকে তাকিয়ে বলে, অনুভূতি, আমি কিন্তু অনুভূতি শূন্য হয়ে গেছি। দেখ পাখি, আমার কিছুর উপরেই মায়া নেই, নিজের উপরেও নেই। তোকে নিয়ে যারা নোংরা খেলা খেলেছে, আমি তাদের এক এক করে গর্ত থেকে বের করে ভয়ঙ্করভাবে শেষ করে দিব। তাই তো নিজের গায়ে কলঙ্ক লেপেছি। আমি যেদিন থেকে অনুভূতিগুলো বুঝতে শিখেছি, সেদিন থেকে তোকেই আমার অনুভূতি বানিয়েছি। তুই নেই মানে আমার অনুভূতি নেই। আমি জানি তুই যেখানে আছিস খুব ভালো আছিস, সেফে আছিস। হয়তো আমার বেইমানি তোর ঘুম কিছুদিনের জন্য কেড়ে নিয়েছে। সময়ের সাথে সাথে এমন কেউ আসবে যে তোকে সব কিছু দ্বিগুণ ফিরিয়ে দিবে। আর সেখানেও যদি ভালো না থাকিস, অন্য কোথাও পাঠিয়ে দিতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। তোকে ভালো রাখার জন্য আমার জীবনটা দিতেও একবার চিন্তা করব না। আমি তোকে আল্লাহর কাছে চেয়েছি, কিন্তু আমার থেকেও হয়তো তোকে অন্য কেউ বেশি চেয়েছে। তাই তো তোকে বুকের মাঝে পেয়েও হারিয়ে ফেললাম। তোকে কখনো বলা হয়নি আমি তোকে ভালোবাসি, আর কখনো বলতেও পারবো না। তুই ভালো থাক পাখি, আমার ছোট্ট পাখি। অজির চোখ বন্ধ করতেই দরদর করে 2 গাল দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ছেলেরা কাঁদে না, গুমড়ে মরে। পেছনে পায়ের শব্দ পেয়ে চোখ মুছে ঘাড় ঘুরিয়ে দেখে তিথি কফির কাপ নিয়ে আসছে। অজির চোখ রক্তবর্ণ হয়ে গেল। ঝন্ডা বায়ুর মতো ছুটে তিথির সামনে দাঁড়ালো। কফির কাপটি হাতে নিয়ে তিথি ডান হাতে ধরে গরম ধোয়া ওঠা কফি ঢেলে দিল। তিথি বিকট চিৎকার দিয়ে উঠল। এই হাত দিয়ে আমার ফোন থেকে SMS করেছিলি। ষড়যন্ত্র। ওহ, কি ষড়যন্ত্র করেছিলি ছোট্ট একটা মেয়েকে নিয়ে। তিথিকে ধাক্কা দিয়ে ফেলে একটা লাথি মারলো। একদলা থুতু মুখের ওপর ফেলে হনহন করে চলে গেল। অনুভা, আরাবি, সাবির, সাকির, সাহির, আবির সহ বেরিয়ে আসলো। গেটের কাছে এসে সবাই অবাক হয়ে গেল। বড় হাইচ নিয়ে জেনি, কবির আর আবরেশম বসে আছে। ড্রাইভিং সিটে আবরেশমকে দেখে ছেলেগুলো হুররে দিয়ে উঠল। আবরেশম দূরে থেকেও সহির সহ প্রত্যেকটা ভাই বোনের সাথে যোগাযোগ রেখেছে। দূর থেকে সবাইকে ঘোরাঘুরির আইডিয়া দিয়ে উৎসাহিত করেছে। আবরেশমের আইডিয়া মোতাবেক ঘোরাঘুরি করে সবাই অনেক বেশি আনন্দ করত। আজ সেই প্রিয় আইডিয়াল তাদের সাথে যাবে মানে ঘোরাঘুরি তো হাজার মার্ক বেশি মজা হবে। অনুভা সবুজ গাউনের সাথে লাল সালোয়ার সাথে লাল হিজাব নিয়েছে, মুখে কালো মাস্ক। আরাবি অনুভার ড্রেসের সাথে মিল রেখে পড়েছে। আবরেশমের পাশে কবির বসেছে। আরাবি, জেনি আর অনুভার সামনে বসেছে। সাহির অনুভার কোলে, ওদের পেছনে 3 বিচ্ছু। আবরেশম কালো শার্টের সাথে কালো ফুল প্যান্ট টাকনুর উপর গোটানো, 2 হাতের কোণে অংশে কালো স্লিপ দুটো সুন্দরভাবে গোটানো। বাম হাতের কবজিতে রোলেক্স ডেটোনার কালো ঘড়ি। মাথায় এক ছাক রেশম তুল্য চুলগুলো মৃদু বাতাসে দুলছে। আরাবের 2 পাশে অনুভা আর জেনি বসলো। সবাই ঠিকভাবে বসার পর আবরেশমন ইঞ্জিনের বিকট শব্দ তুলে সামনে ছুটতে লাগলো। আরুপি, আমরা কোথায় যাচ্ছি? ভাইয়া যেখানে নিবে আমরা সেখানেই যাব। ভাইয়া দেশে না থাকলেও ঘোরাঘুরির আইডিয়া ভালো জানে। অনুভা চুপ করে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। চৌধুরী ভিলা শহরের নিরিবিলি পরিবেশে অবস্থিত। চৌধুরী বাড়ির চারপাশে যত বাড়ি আছে সব ব্যবসায়ীদের বাড়িঘর। অনেকে এটাকে ভিআইপি পাড়া বলেও সম্বোধন করে। অনুদের গাড়ি বাংলাদেশের বৃহত্তম মালনি ছাড়া চা বাগানের সামনে দাঁড়ালো। আবরেশম মালিদের সাথে কথা বলে সবাইকে নিয়ে ভেতরে ঢুকলো। চা বাগান মানেই তো সবুজের চাদরে বিছানো উঁচু নিচু টিলার 2টি পাতা, একটি কুড়ির দৃশ্য।
অনুভারা লাইনে ধরে সামনে অগ্রসর হচ্ছে। সবার আগে আবৃশাম, তার পেছে সবাই। চা বাগানের মাঝে মাঝে বড় বড় গাছ লাগানো। অনুভা জানে না গাছগুলো কেন লাগানো হয়েছে। চা বাগানের সুন্দরতা এবং প্রাকৃতিক পরিবেশ মানুষকে সবসময় আকর্ষিত করে। ওই বাগানের শান্তি মনে সত্যিও সত্যিকারের আনন্দ নেই। চা বাগানের ভেতর ঘুরে বেড়াতে গেলে মন ভরে প্রাকৃতিক সৌন্দর্য অসীম সান্নিধ্যে। চা গাছের পাতাগুলি বাতাসে ঝরে ঝরে নতুন রঙে রঙে পরিণত হয় এবং এই দৃশ্য দেখে হৃদয় অবাক হয়ে ওঠে। চা বাগান সবার জন্য একটি নির্মল অভিজ্ঞতা সরবরাহ করে, যা মনে অবাক করে এবং প্রাকৃতিক শান্তি অনুভব করে। আবির অনুভাকে উঁচু একটা টিলারের উপর নিয়ে আসলো। আবিরের পিছে পিছে সাবির আর সাকির আসলো। তিন ভাই বিভিন্নভাবে ছবি তোলায় ব্যস্ত হয়ে গেল। কুয়াশা কেটে ঝলমলিয়ে মিষ্টি রোদ উঠেছে। অনুভা মুখের মাস্ক খুলে আবিরকে জমা দিয়েছে। অনু মলিন মুখে চা বাগানের দিকে তাকিয়ে আছে। আরাবি আর জেনে একটু দূরে দাঁড়িয়ে ছবি তুলছে, সাথে সাহির। আরাবি অনেকবার অনুকে ছবি তোলার কথা বলেছে, কিন্তু অনুভা রাজি হয়নি। আবৃশাম আর কবির একটু দূরে দাঁড়িয়ে আছে। আবৃশাম কারোর সাথে ফোনে কথা বলছে, আর কবির একটু পরপর অনুভাকে দেখছে। আবৃশাম অনেকক্ষণ হলো কবিরের গতিবিধি পর্যবেক্ষণ করছে। আবৃশাম অনুভার দিকে তাকিয়ে দেখলো শীতের সকালে রৌদ্রের ঝলকানি অনুভার লাল হিসাবে আবৃত ছোট্ট গোলাপি মুখটিতে জল করে চলছে। হালকা ফোলা ঠোঁট দুটো চিকচিক করছে। ভাসমান অক্ষিচূড়া রৌদ্রের ঝলকানিতে হালকা কুঁচকে রেখেছে। আবৃশাম কবিরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে নিল। ফোঁস করে তপ্ত শ্বাস ছেড়ে অনুভার দিকে পা বাড়ালো। অনুভা আপন মনে প্রকৃতি দেখছে। হঠাৎ সামনে দানবের মতো একটা হাতে ক্যান বানানো দেখে আশ্চর্য হয়ে পাশ ঘাড় ঘুরিয়ে দেখে আবৃশাম একটু দূরত্ব রেখে দাঁড়িয়ে আছে। বাম হাতে একটা রেখে অনুর দিকে একটা বাড়িয়ে দিয়েছে। অনুভা তাকালে চোখের ইশারায় নিতে বলল। অনুভা ভনিতা না করে ক্যানটা হাতে নিল। ক্যানের সিপি খোলার চেষ্টা করে পারল না। সবসময় কাছে যে থাকে সে খুলে দিত। অনুভা অনেক সাধারণ বিষয়ে খুব কাঁচা। আবৃশাম চোখের মনে ঘুরিয়ে সব দেখলো। হাত বাড়িয়ে ক্যান নিয়ে সিপি খুলে অনুভার হাতে দিল। অনুভা বোকা চোখে একবার দেখে ক্যানে চুমুক দিল। একা একা দাঁড়িয়ে আছেন কেন? এত বড় মানুষের মুখে আপনি ডাক শুনে অনু অবাক হয়ে তাকালো। আবৃশাম সামনে তাকিয়ে ভাবলেশীন ভাবে ক্যানে ছোট ছোট চুমুক দিচ্ছে। এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন প্রশ্নটা সে করেনি, অন্য কেউ করেছে। আর ওদের কাছে গিয়ে ছবি তুলুন। আমার ছবি তুলতে ভালো লাগে না, আমি এখানেই ঠিক আছি। মাস্ক কোথায়? আবির ভাইয়ের কাছে। আবৃশাম দ্রুত আবিরের কাছে গিয়ে কিছু একটা বললে আবির দৌড়ে অনুভার সামনে আসলো। পকেটে অনুভার মাস্ক বের করে দিল। ক্যাট, মাস্ক পরে নে। বিড়ালের মতো চেহারা দেখলে সবাই লাঠি নিয়ে আসবে। চা বাগান নষ্ট করার দায়ে। অনুভা কপাল গুটিয়ে আবিরের কথা বোঝার চেষ্টা করলো। আবির মুচকি হাসি দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, ওভাবে না তাকিয়ে মাস্ক পর। আশেপাশের মানুষ চা বাগান না দেখে আমার ক্যাটকে গিলছে। অনুভা ঈষৎ লজ্জা পেল, দ্রুত মাস্ক পরে নিল। আবিরের পিঠে ধাম করে একটা মুটকি দিলে আবির পিঠ কুঁচকে হাতে দিয়ে মুটকি দেওয়ার জায়গায় টলতে টলতে অনুভার দিকে হাহা করে হাসতে লাগলো। অনুভা আবিরকে মুটকি দিয়ে হাত ধরে নিচে বসে পড়েছে। ব্যথায় নরম তুলতুলে হাত লাল হয়ে গেছে। আরাবি অনুভার বসা দেখে ছুটে আসলো। ছোট্ট সাহির এসে বলে, তোমার কি হয়েছে বিবি? খুব লেগেছে? কিভাবে লাগলো? সাহির অনুভার হাত ধরার আগে আরাবি ধরলো। আবিরকে মারার কারণে হাত লাল হয়ে গেছে। আরাবি আবিরের দিকে চোখ রাঙিয়ে বলল, ওর হাতে লাগলো কিভাবে? তুই তো ওর কাছেই ছিলি। আবিরের হাসি যেন থামার নাম নেই। কবির অনুভার হাত ধরার জন্য তার হাত বাড়িয়ে দিতে আবৃশাম কবিরের ধরে চোখ দিয়ে না করলো। এতে কবির একটু অপমানিত বোধ করলো। এতে আবৃশামের কোনো যায় আসে না। আবির ভাই কি ভাত খায় না? দেখো না আমার হাতে কেমন লেগে গেল। শরীরে শুধু হাড্ডি, একটু গোস্ত নেই। চোখ ছোট ছোট করে আরাবিকে অভিযোগ করলো। ক্যাট, তুই তো একদম মোমের পুতুল।
আমাকে মারলি, যেখানে আমি কান্না করার কথা সেখানে তুই। আবির আবার দমফাটা হাসতে লাগলো। আবৃশাম পুরো ঘটনাটা দেখলো, মনে মনে হাসলো। বারিশ ভাই আসো না, কয়েকটা গ্রুপ ফটো তুলি। চৌধুরী বাড়ির ছোটরা আবৃশামকে বারিশ বলে সম্বোধন করে। জেনির সাথে আরাবি, কবির সহ সবাই সম্মতি জানালো। আবৃশাম ঘাড় কাত করে রাজি হলো। উঁচু টিলার উপর সবাইকে দাঁড় করিয়ে দিল। অনুভাকে আরাবি টেনে তার পাশে আনলো। অনুভার সামনে সাহির দাঁড়ালো একদম অনুকে ঘেঁষে। তার এক কথা, সে তার বিবির সাথে ছবি তুলবে। কবির অনুভার পেছনে দাঁড়ালো। আবৃশাম আরাবিকে ইশারা দিলে জেনিকে টান দিয়ে কবিরের সামনে দিল। অনুভাকে জেনির জায়গায় দিল। সব ঠিক করে আবৃশাম অনুভার ঠিক পেছনে একটু জায়গায় ফাঁকা রেখে দাঁড়ালো। আবির কয়েকটা তুলে আবৃশামকে দিয়ে কয়েকটা তুলে নিল। ভাইয়া, আমার বিবির সাথে কয়েকটা কাপল পিক তুলে দাও। সাহিরের কথা শুনে সবাই হেসে উঠল। কবির কান ধরে বলে, বড়দের সামনে এসব কি বলছিস? কাপল পিক কি রে? আর সে তোর বিবি কবে হলো? ভাইয়া ছাড়ো তো, যেদিন প্রথম দেখেছি সেদিন আমি মনে মনে বিয়ে করে নিয়েছি। একে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। সাহিরের কথা শুনে সবাই বেকুব বনে গেল। অনুভা সাহিরের দিকে পলকহীন চোখে চেয়ে আছে। এই কঠিন ইংরেজি তোকে কে শেখালো? কবির ভাই, তোমার থেকেই কিন্তু শিখেছি। তুমি একটু আগে তোমার বন্ধুকে কল দিয়ে বলো। বাকি কথা বলতে না দিয়ে কবির সাহিরের মুখ চেপে ধরলো। আবৃশাম তপ্ত চোখে কবিরকে দেখলো। তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ মানুষের বুঝতে সময় লাগলো না কবির কি বুঝিয়েছে। আবৃশাম কথা না বাড়িয়ে বলল, শাহির, তুমি ওনার সাথে দাঁড়াও, আমি ছবি তুলে দিচ্ছি। সাহির অনুভার সাথে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুলে নিল। ঘন্টাখানেকের মতো ঘোরাঘুরি করে সবাই চা বাগান থেকে বেরিয়ে আসলো। বাড়িতে সবাই যে যার জায়গায় বসলো। আরও সামনে একটা রেস্টুরেন্ট আছে যেখানে খাবারের মান অনেক ভালো। ক্ষুধা লাগলে বলো, সেখানে লাঞ্চ সেরে নিব। সবাই রাজি হলো। সকালে সবাই হালকা নাস্তা করে বেরিয়েছে। এখন প্রায় দুপুর হয়ে গেছে। রেস্টুরেন্টে ঢুকে কোনার 10 চেয়ারে একটা টেবিল বুক করলো। অনুভাকে জানালার পাশে বসিয়ে দিল। অনুভার উপর পাশে আবৃশাম বসলো। সবাই পছন্দ সহ খাবার অর্ডার দিল। অনুভা কিছুই দিচ্ছে না জন্য আরাবি অনুভার জন্য অর্ডার দিল। আবৃশাম চুপ করে ফোন স্ক্রল করছে। খাবার আসলে সবাই খেতে লাগলো। বিভিন্ন রকম গল্প করতে লাগলো। অনুভা খাবারের দিকে একধারে তাকিয়ে আছে। আজ খুব বেশি আয়াজকে মনে পড়ছে। বাহিরে কোথাও ঘুরতে গেলে আয়াজ খুব যত্ন নিয়ে খাইয়ে দেয়। আজ 1 মাস হলো অনুভা পেট পুরে খাবার খায় না। খাবে কি করে? সে তো নিজের হাতে ঠিকভাবে খেতে পারে না। অনুভার বুকের ভেতরটা হু হু করে কেঁদে উঠল। আয়াজকে চিৎকার করে ডাকতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে, ভাইয়া তুমি কোথায়? আমি একদম একা ভাইয়া, আমাকে একাকিত্ব শেষ করে ফেলছে। ভাইয়া আমার অজি ভাই কেমন আছে? আমার কথা কি একবারও মনে করে না? তোমাদেরকে একবারও জিজ্ঞেস করে না আমি কেমন আছি? আমি ভালো নেই ভাই, সারা রাত গুমড়ে মরি। আমাকে দেখার কেউ নেই, আমি মনে হয় মরে যাব ভাইয়া। আপনি খাচ্ছেন না কেন? খাবার পছন্দ হয়নি? হঠাৎ গম্ভীর কণ্ঠে সম্বিত ফিরে আসলো। অনুভা আবৃশামের দিকে করুণ চোখে তাকালো। আরাবি দ্রুত নিচের হাতের খাবার ঝেড়ে ফেললো। সরি পাখি, একদম ভুলে গিয়েছিলাম। আরাবি দ্রুত অনুভার প্লেট নিচের সামনে নিয়ে ছোট ছোট লোকমা করে খাইয়ে দিতে লাগলো। আবৃশাম সহ সবাই অবাক হয়ে গেল। আবৃশাম সকালেও খেয়াল করেছে সামান্য রুটি তাহেরা চৌধুরী অনুকে তুলে খাওয়াচ্ছেন। এই মেয়ে কি নিচের হাতে খাবার খেতে পারে না? মনের প্রশ্ন মনেই দাফন করলো। অনুভা, তুমি নিজে হাতে খেতে পারো না? জেনির কথা শুনে অনুভা লজ্জায় মাথা নুয়ে ফেললো। আরাবি জেনির দিকে চোখ রাঙিয়ে তাকালো। অনু পাখির কখনো নিজের হাতে খাওয়ার সুযোগ হয়নি, তাই খেতে পারলেও অল্প খায়। তাই সবাই ওকে তুলে খাওয়ায়। তোর খাবার তুই মনোযোগ দিয়ে খা। আরাবি নিচে খাচ্ছে, সাথে অনুভাকে খাইয়ে দিচ্ছে। অনুভা মাংসের থেকে মাছ পছন্দ করে বেশি। সবাই মাংস ভুনা নিয়েছে, কিন্তু আবৃশাম মাছ নিয়েছে। অনুভা মাংস খাচ্ছে না দেখে নিচে কাটা বেছে অনুভার প্লেটে দিল। আরাবি ছাড়া কেউ খেয়াল করলো না। রেস্টুরেন্টের বিল পে করে সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিল। অচির শটান দাঁড়িয়ে দাঁতের ভিতর একটা টুথপিক ঢুকিয়ে
জিহ্বা দিয়ে হালকা ঠেলছে। মাথার কাজ সমান চুল কেটে একটু ছোট করেছে। অবাধ্য চুলগুলো শীতের ঠান্ডা বাতাসে এলোমেলো ভাবে উড়ছে। সামনের চুলগুলো এসে বারবার চোখে বাড়ি দিচ্ছে। সামনের তারেককে গাছের সাথে একটু উঁচু করে বেঁধে রেখেছে। তারেক রক্তাক্ত মুখশ্রী নিয়ে অচির দিকে তাকিয়ে আছে। মুখে কিছুই বলছে না, কিন্তু চোখ দিয়ে অচির কাছে ক্ষমা চেয়ে যাচ্ছে। কোন বাপের আন্ডার প্যান্ট থেকে বেরিয়ে আসলি শালা শকুন? তুই কি ভাবছিস আমার নাকের নিচ থেকে আমার ক্ষতি করবি? হাসালি রে। বাস কেন করলি এমন বল? অন্যথায় তোর বোন আমার কাছে কি করব তার সাথে কল্পনাও করতে পারবি না। অবশ্য তুই বলতে পারিস তোর বোন তোর মতোই ধুরন্ধর, তবে এটাও কিন্তু ভুলিস না আমি কি। তারেক চুপ করে আছে। কথা বল। অচি এই পর্যায়ে চিৎকার করে উঠল। অচির হুঙ্কারে পুরাতন বাড়িটি যেন ভেঙে গুড়িয়ে গেল। তারেক কেঁপে উঠল। বকর। অচি বকর নামের ছেলেটিকে ডাকলো। জি বস। শালার বইরা কোথায়? বস বস আপনি তো মাইরা ফেলাইতে কইছেন, শুট কইরা জঙ্গলে ফেলা দিয়ে আইছি। অচি প্যান্টের পকেট থেকে একটা চকচকে ছুরি বের করে বকরের কণ্ঠ নালীর মধ্যে ঢুকিয়ে দিল। সাথে সাথে ফিনকে দিয়ে রক্তের বন্যা বইতে লাগলো। তারেক এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে চিৎকার দিয়ে উঠল। বকর 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 বারবার বলেছি আমার সাথে চিটিং করবি না। আমার চিটিংবাজি একদম পছন্দ না, তবুও তুই চিটিং করলি। বইরাকে তুই শ্যুট করবি কিভাবে? সে তোর বাপ ছিল, আমি জেনে বুঝেই তোকে দায়িত্ব দিয়েছি, আর তুই তার ফায়দা লুটে নিয়েছিস। বকর গলা কাটা মুরগির মতো দাফাদাফি করে ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। অজয় ছুরিটা তারেকের জামার সাথে ভালো করে মুছে নিল। তারেকের ভয়ে গলা শুকিয়ে গেছে। বারবার শুকনো ঢোক গিলার চেষ্টা করছে, পারছে না। ঢোক যেন গলায় কাটার মতো আটকে গেছে। এখন তুই বল, অনুকে কার কথায় রকির হাতে তুলে দিয়েছিলি? দ্বিতীয়বার জিজ্ঞেস করব না। তারেক কয়েকবার ঝরে ঝরে দম নিল। ওজি, তুই প্রায় 3 বছর আগে রকিকে মেরে পা ভেঙে দিয়েছিলে, তাই ওর বাবা তোর থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল। তোকে কোনোভাবে না পেয়ে তখন থেকে অনুভার পিছনে লেগেছে। কিন্তু আয়াস ভাইয়ের জন্য অনুভার আশেপাশে আসতে পারে না। বিয়ের দিন যখন তোরা সবাই ব্যস্ত ছিলে তখনই এটা কাজে লাগায়। তুই ওদের সাথে হাত মিলিয়েছিস কেন? তিথি তোকে ভালোবাসে, তুই অনুকে, তাই তিথি আমার কাছে আবদার করে তোকে বিয়ে করতে চায়। আমি অনেক বুঝিও যখন কাজ হয়নি তখন সে সিদ্ধান্ত নেয় অনুকে সরিয়ে দিবে। তারেক থেমে গেল। অচি ধমকে উঠে বলে, কন্টিনিউ কর। তিথি রকির ব্যাপারে আশার মাধ্যমে জেনে রকির সাথে যোগাযোগ করে। রকির বাবা আমাকে ডেকে মোটা অঙ্কের টাকা অফার করে। আমি না করে দিলে তিথিকে নিয়ে হুমকি দেয়। তখন আমি অনুকে ওদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বেইমানের বাচ্চা বেইমানি হয়। অবশ্য আমার কাজ তুই আর তোর বোন সহজ করে দিয়েছিস। কিছুদিন হলো খুব টেনশনে ছিলাম, কিভাবে আমার মায়া থেকে ছোট্ট মেয়েটাকে বের করব, কিভাবে নিজের প্রতি ঘৃণা তৈরি করে দিব। আমার বর্তমানে যেন আমাকে ভুলে যায়, সেটা যেন আমি দেখে নিশ্চিত হতে পারি আমার অনুভূতি এখন বড় হয়ে গেছে। নিজেকে শক্ত করে, সাথে আমাকে ঘৃণা করে, আমাকে খারাপ জানে, হয়েও গেল সেটা, কিন্তু খুব মারাত্মকভাবে। আমি জানতাম না আমার দেওয়া আঘাতের সাথে সাথে সে দুমড়ে মুচড়ে গুড়িয়ে যাবে। আমার আঘাতের সাথে সাথে আমার পাখিটা তার বাবা মাকে হারিয়ে ফেলল। একসাথে সে কিভাবে এতগুলো আঘাত সহ্য করে আছে আমি জানি না। জানিস, ওর মুখের হাসি, চোখের জল, মুখের মায়া আমি সব কেড়ে নিয়েছি শুধু তোদের জন্য। অবশ্য শুধু তোদের জন্য না, আমার ভাগ্যের জন্য। দেখ, আমি জিন্দা থাকা অবস্থায় আমার ছোট্ট পাখিটার কাছে যেতে পারতেছি না, দেখতে পারছি না, ছুঁতে পারছি না। এটা যে কত কষ্ট জানিস না, আর জানতেও পারবি না। তুই কিভাবে বুঝবি ভালোবাসা কি? ভালোবাসা সামনে থেকেও না পাওয়া কি? অচি ধপ করে মাটির উপর বসে পড়ল, চিৎকার দিয়ে উঠল। মাথার চুল 2 হাত দিয়ে টানতে লাগলো। এই যেন মরণ যন্ত্রণা। কে বলে ছেলেদের বুক ফাটে তবু চোখ ফাটে না? আজ তো অচির বুকের সাথে চোখ ফেপে ঝর্ণার মতো অশ্রু ঝরছে।
অনেক সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করলো। তপ্ত কণ্ঠে বলে উঠল, তুই তো একটু পর আর এই পৃথিবীতে থাকবি না, তাই না? তাহলে তোর সাথে কিছু কথা শেয়ার করি। আমার সব তো তুই জানিস। শেষ সময়টাও বন্ধুত্বের দায়িত্ব পালন কর। কি বলিস? তারেক ভাষাহীন চোখে এক হৃদয় ভাঙা প্রেমিকের আহাজারি দেখছে। কখন যেন এই বিশ্বাসঘাতকের চোখ থেকে অশ্রু পড়া শুরু হয়েছে সে নিজেও জানে না। অচি ফোঁস করে কয়েকবার শ্বাস ছাড়লো। 4 মাস আগে ছোট আব্বুকে কল দিয়ে বিয়ের বিষয়টি ফাইনাল করেছি। খুব কষ্ট করতে হয়েছে রাজি করাতে। ওয়াদা দিয়েছি পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত গভীরভাবে ছুব না। শুধু এই অশান্ত বুকটাকে শান্তি দেওয়ার জন্য বুকের মাঝে আগলে রাখবো। ছোট আব্বু 1 মাস সময় নিয়ে রাজি হয়েছে। ছোট আব্বু বলেছে হাতে সময় নিয়ে আসবে, তবে অনুকে জানাবে না। কারণ কি জানিস? আমার পাগলিকে সারপ্রাইজ দিবে। কবে আসবে আমি ঠিক জানতাম না। 3-4 মাস হলো রক্ত বমি হতো, তবে সেভাবে গুরুত্ব দেয়নি। তিথির বিয়ের কিছুদিন আগে ইন্ডিয়া গিয়েছিলাম ব্যবসার কাজে। সেখানে ডক্টর দেখিয়েছি। 1 জন আর 2 জন না, 7 জন ডক্টর দেখেছে। সবাই একই রিপোর্ট দিয়েছে। রিপোর্ট হাতে নিয়ে চিৎকার করে কেঁদেছি। কেন কেঁদেছি জানিস? আমার ছোট্ট অনুভূতির জন্য। আমি তো মরে গিয়ে বেঁচে যাব, কিন্তু আমার অনুর কি হবে? অচির কণ্ঠ ভারী হয়ে আসলো। কথা কণ্ঠনালীতে আটকে আসছে। চোখ বন্ধ করে বুক ভরে কয়েকবার শ্বাস নিল। তারেক দেখ, আমার ললাটে পাগলির নরম ঠোঁটের ছোঁয়া অনুভব হচ্ছে। আমার শক্তকালে কোমল হাতের ছোঁয়া লেগে আছে। ছোট ছোট হাতের ছোঁয়ায় আমার সারা শরীর শিরশির করছে। তুই দেখতে পাচ্ছিস? জানিস তারেক, আমি প্রতি রাত্রে ঘুমানোর পর পাগলিটা চুপচুপ করে আমার রুমে এসে শিওরে বসে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতো। ওর কোমল নরম ছোট ছোট হাত দিয়ে আমার চোখ মুখ আলতোভাবে ছুঁয়ে দিত। চোখের পাপড়ি নিয়ে খেলতো। মাঝে মাঝে ঠোঁট দুটো গোল করে আমার চোখে মুখে ফু দিত। এটা যেন ওর নিত্য রাতের খেলা ছিল, আর আমার ছিল নিত্য রাতের বুক ফাটা চিৎকার। পাগলিটা যতক্ষণ রুমে থাকতো আমি চোখ মুখ শক্ত করে চেপে রাখতাম, যাতে ও না বুঝে আমি জেগে আছি। যদি বুঝতে পারে জেগে আছি তাহলে যদি চলে যাই, তাই শক্ত হয়ে থাকতাম। আমার অনুভূতি বেরিয়ে যাওয়ার পর আমি দৌড়ে ঝর্ণা ছেড়ে বুক ফাটা আর্তনাদ করতাম। জানিস সে আর্তনাদ দেখার কেউ ছিল না, কেউ না। অজির নেত্রজোড়া দিয়ে টপ টপ করে অশ্রু পড়ছে। ছেলেরা কাঁদে, খুব কাঁদে, কিন্তু কাউকে দেখায় না। অজি কাঁদছে মা বাবার জন্য না, তার প্রিয়সীর জন্য কাঁদছে, যাকে যত্ন সহকারে আগলে রেখে মানুষ করেছে। একটু থেমে আবার বলতে লাগলো, আমি চোখ বন্ধ করলে এখনও ওর উষ্ণ ঠোঁটের ছোঁয়া অনুভব করি। কোমল হাতের ছোঁয়া আমাকে শিহরিত করে। অবশ্য তুই এসব বুঝবি না। যদি বুঝতি, আমার অনুকে নিয়ে এত বড় ষড়যন্ত্র করতি না। তবে এখন আমার আর কোনো দুঃখ নেই, কারণ আমার থেকেও বেশি আমার অনুকে অন্য একজন চাই। তার 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদের মোনাজাতে আমার অনুকে চাই। মাঝে মাঝে হাসি এই ভেবে যে যদি সে আল্লাহর কাছে না চাইতো হয়তো আমি বেঁচে থাকতাম। তার চাওয়াটা আল্লাহ কবুল করেছে, তাই তো আমি হেরে গেলাম। অজি চোখ মুখ মুছে মাথা ঝাড়া দিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল। 2.5 বছর আগে যেদিন ছোট আম্মুকে বললাম আমি অনুকে চাই, তখন ছোট আম্মু খুব কেঁদেছে। বলেছে আমি মাঝ সমুদ্রে পড়ে গেলাম। আমার 2 গাল এক খাবার চাচ্ছে, কাকে দিব? এক পাশে দিলে আরেক পাশ ব্যথা পাবে। আমি কিভাবে সহ্য করব? আমি অবাক হয়ে ছোট আম্মুর অশ্রু গড়ানো দেখেছি, কিন্তু কিছু বলিনি। ছোট আম্মু আবার বলে, একজন সবার কাছে চেয়ে নৈরাশ হয়ে মালিকের কাছে যাওয়া ধরছে। এখন সব তকদিরের উপর নির্ভর করছে। তোমার ভাগ্যে থাকলে তুমি পাবে, তার ভাগ্যে থাকলে সে পাবে। সেদিন ছোট আম্মু আর আমার সাথে একটা কথাও বলেনি। কে চাই অনুকে আমি অনেক জানার চেষ্টা করছি, কিন্তু পারিনি। কিন্তু সেটা আমি আজ জানতে পারলাম। এখন নিশ্চিন্তে মরতে পারবো এটা ভেবে যে আমার অনুভা এক সমুদ্র ভালোবাসার বুকে আছে। আরেক কথা কিভাবে জানতে পারলাম সেটা অবশ্যই তোকে বলবো, তবে এপারে না ওপারে বলবো। অজি অলস ভঙ্গিতে মাটি থেকে উঠে দাঁড়িয়ে 2 হাত পেছনে লম্বা করে দিয়ে আড়মোড়া ভাঙলো। মাটির উপর থেকে ছুরিটি নিয়ে তারেকের গলায় পরপর কয়েকটা টান দিল। তারেকের কিচ্ছা শেষ করে ভাঙা বাড়িটা থেকে বেরিয়ে আসলো। অনুভা ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসলো। তাহিরা চৌধুরীর পাশে গা ঘেঁষে বসলো।
তাহেরা চৌধুরী সবাইকে খাবার দিয়ে অনুকে খাওয়াতে বসলেন। খালামণি, এখন থেকে আমি নিজের হাতে খাবো। কেন মা, কেউ কিছু বলেছে?